রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কোঠাবাড়ির ইতিহাস। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। সন 1240 সাল, সকাল বেলা। কাল দোল পূর্ণিমা। কালীপদ চৌধুরী ব্যস্ত হইয়া উঠিয়াছেন। খই দই খাইয়া তিনি এখনই রওনা হইবেন। অক্ষয় মিস্ত্রিকে ডাকিয়া আনিয়া কোঠাঘরের আনুমানিক ব্যয় ঠিক করিতে হইবে। রামতারণ বাড়ুর যে কৃষ্ণনগর কোটের নকল নবিশ। গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি। 2 পয়সা করিয়াছেন। গোলাপালা জমি জমাও করিয়াছেন। ছুটিতে রামতারণ বাড়ুর যে বাড়ি আসিয়াছেন। চণ্ডী মণ্ডপে বসিয়া তামাক টানিতেছেন সকাল বেলা। কালীপদ চৌধুরীকে দেখিয়া কহিলেন, কোথায় চললে হে? আজ্ঞে কাকা, অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি। কেন হে? অক্ষয় মিস্ত্রিকে কি হবে তোমার? কালীপদ আসিয়া বসিলেন চণ্ডী মণ্ডপে দাওয়ায়। বলিলেন, বাহ, এবার মিছরে গাছটাতে খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল, একটু একটু ঠান্ডা বাতাস বহিতেছে। আম্রমুকুলের সুমিষ্ট সৌরভে ভরপুর। রামতারণ বলিলেন, আরবারও বোল হয়েছিল ভালো, কুয়াশাতে সব ছাই পড়ে গেল। দেখো এবছর কি হয়। বোল তো ভালোই হয়, তবে টিকে থাকে না। বসো বাবা। এই সময় রামতারণের ভাইজি একটা কাঁসার সাগুরিতে চাল ভাজা, নারকেল কোড়া ও খানিকটা গুড় লইয়া আসিয়া বলিল, জ্যাঠামশাই, খাবার খান। রামতারণ ব্যস্ত হইয়া বলিলেন, ও শৈলী, এই তোর কালীপদ দাদা এসেছে। বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বলগে। কালীপদ বলিলে, না না কাকা, আমি এইমাত্র খই দই খেয়ে বেরিয়েছি। আমায় যেতে হবে সেই পুবপাড়া। অক্ষয় মিস্ত্রিকে বাড়ি পাওয়া দরকার। আমি উঠি। না না, বসো। 2টি চাল ভাজা খেলে তোমাদের মতন ছেলে ছোকরা মানুষের আর অখিদে হবে না। যা শৈলী, নিয়ে আয় তো। ভালো হয়ে উঠে এসে বসো না। তুমি আজকাল সেই জমিদারি সেরেস্তাতেই কাজ করছো তো? আজ্ঞে হ্যাঁ। একটু পরে শৈলী আর একটা বাটি চাল ভাজা ও গুড় লইয়া আসিয়া কালীপদর সামনে রাখিয়া চলিয়া গেল। যে সময়ের কথা বলিতেছি, তখন পল্লী গ্রামেও অবিবাহিত কিশোরী মেয়ে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সহিত গুরুজনের সম্মুখে কথাবার্তা বলিতে পারিত না। শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দেখিতে শুনিতে ভালো, রঙও ফর্সা। চাহিয়া দেখিবার ও 2-একটি কথা কহিবার ইচ্ছা থাকিলেও কালীপদ সামলাইয়া গেলেন। রামতারণ জিজ্ঞাসা করিলেন, তারপর অক্ষয় মিস্ত্রির কাছে কি মনে করে? 2টো পাকা ঘর করব ভাবছি কাকা। রামতারণ একটু বিস্মিত না হইয়া পারিলেন না। সেদিনের ছেলে কালীপদ, ওর বাবা পয়সা রাখিয়া যায় নাই মৃত্যুকালে। একটি অবিবাহিত ভগ্নী ও বিধবা মা লইয়া ওর সংসার। আজ 8-10 বৎসর কি করিয়া চালাইতেছে রামতারণ বাড়ুর যে তাহার খবর রাখা আবশ্যক মনে করেন নাই। কিন্তু সেই কালীপদ আজ তাহার পৈতৃক আমলের চৌচালা খড়ের ঘর ছাড়িয়া পাকা বাড়িতে বাস করিবার স্পর্ধা করিতেছে। এত পয়সা ছোড়ার হাতে আসিল কিভাবে? রামতারণ বলিলেন, আচ্ছা কাকা, আপনি বলতে পারেন 2খানা ঘর মাত্র, দরজা জানলার সামনে একটু রোয়াক, এতে কত খরচ পড়তে পারে? তাই যাচ্ছিলাম অক্ষয় মিস্ত্রির কাছে। আপনার আজ পেলে আর অত দূর যাইনি। তাহলে যদি বলেন, দাঁড়াও,
কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে। আনি। কাগজ কলম আনিয়া হিসেবপত্র জুড়িয়া দেখা গেল 800 টাকার কমে ওরকম একখানি ছোট বাড়ি তৈয়ারি হয় না। সব জিনিসের দাম বেশি। ইটের হাজার 7 টাকা, 10.5 আনা সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রির মজুরি 10 আনা, পেটেল মজুরে 4 আনা হইতে 5.25 আনা। রামতারণ ভাবিয়াছিলেন খরচের হিসেব পাইলে ছোড়ার চুলবুলুনি ভাঙিয়া যাইবে, কিন্তু দেখা গেল তাহা নয়। ছোড়া দমিল না, বরং বলিল, 800 টাকা তো, না হয় শখানেক টাকা এদিক ওদিক হতে পারে, কি বলেন? তাহলে পাঁজি দেখে একটা শুভ দিন দেখে দিন কাকা, সূত্র ফেলা যাক। রামতারণ বলিলেন, তা একদিন দেখো এখন। কোঠা করছো, বড় আনন্দের কথা। তোমাদের উন্নতি দেখলে মনে বড় আনন্দ হয় বাবা। আহা, আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন, তা সবই ভাগ্য। কালীপদ রামতারণ বাড়ুজ্যের পদধূলি লইয়া বলিলেন, আপনি আশীর্বাদ করুন কাকা, যেন মাকে অন্তত কোঠাঘরে শোয়াতে পারি। আপনাদের আশীর্বাদ। হবে হবে বাবা, হবে বই কি। তবে 1000 টাকা ট্যাঁকে গুজে তারপর কাজে হাত দিও। দেখো যেন অর্ধেক হয়ে পড়ে না থাকে। বড় শক্ত কাজ, ছেলে মানুষ কিনা, তাই বলছি। আজ্ঞে, আপনার সঙ্গে পরামর্শ করেই সব করব। আমার আর কে আছে আপনাদের 5 জন ছাড়া? কত কষ্টে মানুষ হয়েছি বাবা মারা যাবার পরে, সবই তো জানেন। কোনো দিন খাওয়া জুটেছে, কোনো দিন জোটেনি। ছেঁড়া কাপড় তালি দিয়ে মায় বই পড়েছি, দুধ ঘিয়ের মুখ দেখিনি কোনো দিন। হ্যাঁ হ্যাঁ, তোমার ভগ্নিটি তো প্রায় 11 বছরে পড়ল, আর তো ঘরে রাখা যায় না। এবার ওর একটা বিয়ের জোগাড় করো। পল্লীগ্রাম জায়গা, লোকে কি বলবে না বলবে। বাড়ি না হয় 2 বছর পরে করো, ভগ্নির বিবাহটি আগে দাও। তাও সন্ধান দেখেছি বাবা, ওবেলা এসে বলবো সব। আচ্ছা, উঠি তাহলে এখন। কালীপদ চৌধুরী চলিয়া গেলেন। রামতারণ বাড়ুজ্যের সকালটা মাটি হইয়া গেল। না, আজ আর কোনো কাজ করা চলিবে না। কি কুক্ষণে তিনি চণ্ডী মণ্ডপে তামাক খাইতে বসিয়াছিলেন। রামতারণ বাড়ুজ্যে অন্যভাবেও 2-1বার বাধা দিবার চেষ্টা করিয়াছিলেন। একবার মিস্ত্রিদের কাজ করা বন্ধ করিবার চেষ্টা করিয়াছিলেন, আর একবার অন্য কি একটা করিয়াছিলেন, কিন্তু কালীপদ চৌধুরীর কোঠা বাড়ি তাহাতে বন্ধ হয় নাই। অবশেষে যেদিন সুন্দর 2 কুঠুরি পাকা ঘর নির্মাণ শেষ করিয়া কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করিলেন, বাস্তুপূজা ও সত্যনারায়ণের সিন্নির আয়োজন করিলেন, রামতারণ সেদিন তাহার কর্মস্থল গোয়ারিতে, বংশের প্রথম কোঠা বাড়ি। কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিরে এ ঘরে প্রথম শুইলেন। জ্যোৎস্না রাত্রি, বর্ষাকাল। মনে পড়িল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়িত মটকা দিয়া। গরিব স্বামী কখনো সে দুঃখ ঘুচাইতে পারেন নাই। আজ উপযুক্ত ছেলে সে ঘরের চালার জায়গায় পাকা ঘর তুলিল। আজ যদি তিনি বাঁচিয়া থাকিতেন। জগদম্মা দেবী সে রাত্রে আদৌ ঘুমাইতে পারিলেন না। দরজানলার নতুন রং মাখানো হইয়াছে, তাহার গন্ধটা বড় উৎকট। একবার সে গন্ধটা মনে পরম আনন্দ বহন করিয়া আনে। চোখ বুঝিয়া থাকিতে মাঝে মাঝে চোখ খুলিয়া ঘরের চারিধারে চাহিয়া দেখেন, না, পাকা ঘরই বটে। ওই তো কড়ি কাঠ, ওই তো পাকা চুনকাম করা দেওয়াল, ওই সেই রঙের উৎকট গন্ধটা। স্বপ্ন নয়, সত্যি কোঠাঘরে শুইয়া আছেন বটে। এই দিনটি হইতে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হইয়া উঠিলেন। রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি হইতে চাহেন নাই, কিন্তু গ্রামের লোক সালিশ মীমাংসা ইত্যাদি কার্যে তাহার সাহায্য চাইতে লাগিল। বারোয়ারির চাঁদা আদায়ের ভার তাহার উপর আসিয়া পড়িতে লাগিল।
ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হইয়া উঠিল। তিনি কাছারির নাইবি পদে পাকাপোক্তভাবে বহাল হইয়া সুখ্যাতির সহিত উক্ত কার্য করিতে লাগিলেন। মাহিনা 20 টাকা বটে, কিন্তু রোজগার করিতেন 60-70 টাকা। যে সময় 9 শিকা উৎকৃষ্ট বালাম চাউলের মন, 10 আনা গোপ্য ঘৃতের সের, 16 সের খাঁটি দুগ্ধ টাকায় একটা 2-3 সের ওজনের রোহিত মৎস্যের দাম বড় জোর 1 টাকা, সে সময় কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতব্বর গৃহস্থ বলিয়া গণ্য কেনা হইবেন। বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ নিষ্পন্ন হইল। লক্ষ্মী যখন আসেন, কোন দিক দিয়ে আসেন বোঝা যায় না। এই বিবাহের পর হইতেই কালীপদ চৌধুরীর অবস্থা খুব ভালো হইতে লাগিল। রামতারণ বাড়ুজ্যে বৃদ্ধ হইয়া কার্যে অবসর গ্রহণ করিলেন। নকল নবিশের কাজে পেনশন নাই। তাহার অবস্থা পূর্বাপেক্ষা খারাপ হইয়া পড়িল। তবে একেবারে গরিব হইয়া তিনি কোনোদিনই পড়েন নাই। কারণ হুঁশিয়ার রামতারণ অনেক জায়গা জমি করিয়া লইয়াছিলেন। বছরের ধান গোলায় মজুদ থাকিত। কালীপদ চৌধুরীর একটি ছেলে ও 3টি মেয়ে। ছেলেটি গ্রাম্য পাঠশালায় পড়িবার পরে কিছুদিন বাড়ি বসিয়া জমিদারি সেরেস্তার কার্য শিখিতেছিল, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাহাকে দূরবর্তী মহকুমার ইংরাজি স্কুলে ভর্তি করিয়া দেওয়া হইল। ইংরাজি লেখাপড়ার চাল তখন গ্রামে প্রবেশ করিয়াছে। 2-3টি ছেলে এন্ট্রেন্স পাশও করিয়াছেন। রামতারণ বাড়ুজ্যের বড় নাতি তাহাদের অন্যতম। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।